ওয়েলকাম। আমি নির্মল পাল। আর লকডাউনের মাঝে যেখানে আমাদের গোটা ভারতবর্ষ প্রায় গৃহবন্দী, সেই রকম মুহূর্তে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির উদ্যোগে আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দশম শ্রেণীর জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ এই বিষয়ের উপরে আজকে আলোচনা করব। প্রত্যেকে ঘরে বসে নিরাপদে থাকো এবং মন দিয়ে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করো। আশা করছি আজকের এই আলোচনা তোমাদের ভালো লাগবে এবং তোমাদের খুব কাজের হয়ে উঠবে। তবে একটু কথা বলে রাখি এ প্রসঙ্গে যে আজকে যে বিষয়টা আলোচিত হবে এখানে জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ, বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন, এই বিষয়টা ক্লাস 8 এর চ্যাপ্টার 10 পেজ নাম্বার 272 থেকে 279, ক্লাস 10 এর 5D জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ, ক্লাস 11 ইউনিট 1 এর 1.3 ডেফিনেশন অ্যান্ড কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি, ক্লাস 12 এর ইউনিট 5 বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, এই সমস্ত অর্থাৎ 8 থেকে শুরু করে 10, 11 এবং 12 প্রত্যেকটা ক্লাসের কথা মাথায় রেখে, প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আজকের এই পাঠ্যসূচি আমি নির্বাচন করেছি। প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীদের এই বিষয়টা খুব উপকারে লাগবে। চলো তাহলে সরাসরি শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। সবার প্রথমেই আমরা বোর্ডে দেখতে পাচ্ছি বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম প্রবর্তন করেন W.G. রোজেন 1985 সালে। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোতে 1992 সালে একটি আর্থ সামিট হয়েছিল। সেখানে বায়োডাইভার্সিটির একটি সংজ্ঞা তুলে ধরা হয় এবং সেই সংজ্ঞা অনুসারে যে কোনো জলাভূমি কিংবা স্থলভূমির বাস্তুতন্ত্রে বা সমস্ত রকমের বাস্তুতন্ত্রের অঙ্গ হিসাবে বিভিন্ন জীবের মধ্যে প্রজাতিগত, আন্তঃপ্রজাতি, অন্তঃপ্রজাতি এবং বাস্তুতন্ত্রের মধ্যে যে ইন্টারাকশন বা পরস্পরের ক্রিয়া, তাকেই বলা হয় বায়োডাইভার্সিটি। খুব সহজে যদি আমি বলি তাহলে আমাদের বাড়ির চারপাশটা যদি একবার লক্ষ্য করি, বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন ধরনের উদ্ভিদ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে তারা কিন্তু বসবাস করে। এই সামগ্রিক বিষয়টাকেই একসঙ্গে বায়োডাইভার্সিটি বলা হয়। এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করব শ্রেণীবিভাগ, অর্থাৎ বায়োডাইভার্সিটির শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ বায়োডাইভার্সিটি। অর্থাৎ বায়োডাইভার্সিটিকে আমরা কটি পর্যায়ে ভাগ করতে পারি। প্রথমত বায়োডাইভার্সিটিকে তিনটি বিষয়ে ভাগ করা হয়, তিনটি পর্যায়ে ভাগ করা হয়। এক, জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি। যখন কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে, কোনো একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে যখন বৈচিত্র্য লক্ষ্য করা যায় তখন তাকে বলা হয় জিনগত বৈচিত্র্য। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আমরা তো প্রত্যেকেই জানি যে আম বিভিন্ন রকমের হয়, কিন্তু আমের একটাই নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এই পার্টিকুলার প্রজাতির মধ্যে অনেক ধরনের যে ভ্যারাইটি দেখতে পাওয়া যায়, অর্থাৎ বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, এটাই কিন্তু জিনগত বৈচিত্র্য। নাম্বার 2, প্রজাতি বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি। যখন একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়, অর্থাৎ একটা বনভূমিতে গেলাম, বিভিন্ন ধরনের প্রাণী বা বিভিন্ন ধরনের উদ্ভিদ যে দেখতে পাচ্ছি, তাদের যে বৈচিত্র্য সেটাকে বলা হয় প্রজাতি বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি। এবারে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, 3 নম্বর, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি। কোন একটা বিশেষ অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের রূপভেদকে বা বাস্তুতন্ত্রের বিভিন্ন যে জলের বাস্তুতন্ত্র, পাহাড়ের বাস্তুতন্ত্র বা একটা তৃণভূমি বাস্তুতন্ত্র, বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রের যে ভ্যারাইটি বা তার যে বিবিধতা, সেটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তবে এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য পুনরায় 3 ভাগে ভাগ করা যেতে পারে। 1 নম্বর হচ্ছে আলফা বৈচিত্র্য বা আলফা ডাইভার্সিটি। এখানে একটি অঞ্চলের বিভিন্ন গোষ্ঠীর বৈচিত্র্য নিয়ে আলোচিত হয়। বিটা ডাইভার্সিটি, একটি ভৌগোলিক অঞ্চলের তার সংলগ্ন বাসস্থানগুলির বিভিন্ন ধরনের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য, সেটাকে বলা হয় বিটা বৈচিত্র্য বা বিটা ডাইভার্সিটি। এবং গামা ডাইভার্সিটি,
একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের যখন বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে যে বিভিন্নতা লক্ষ্য করা যায় তখন তাকে বলা হয় গামা ডাইভার্সিটি। সুতরাং আমরা বুঝতে পারলাম যে বায়োডাইভার্সিটি কিন্তু মূলত 3 ভাগে বিভক্ত। সেটি হচ্ছে প্রথমত জেনেটিক ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি এবং ইকোলজিক্যাল ডাইভার্সিটি। ইকোলজিক্যাল ডাইভার্সিটি আবারও 3 ভাগে বিভক্ত, আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি এবং গামা ডাইভার্সিটি। এবারে পরের আলোচ্য বিষয় মেগা ডাইভার্সিটি নেশন। কাকে বলে মেগা ডাইভার্সিটি নেশন? যে সমস্ত দেশগুলোতে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য লক্ষ্য করা যায় তাদেরকে বলা হয় মেগা ডাইভার্সিটি নেশন। যেমন ব্রাজিল, মেক্সিকো, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, আমাদের ভারতবর্ষ, এগুলো হচ্ছে মেগা ডাইভার্সিটি নেশন। এখানে বিভিন্ন ধরনের বায়োডাইভার্সিটি, অর্থাৎ বায়োডাইভার্সিটির মধ্যে বিভিন্নতা, একটা বিশাল বড় বায়োডাইভার্সিটি আমরা কিন্তু এখানে লক্ষ্য করি। তাহলে এবারে পরের বিষয় জীববৈচিত্র্যের গুরুত্ব। জীববৈচিত্র্যের কি কি গুরুত্ব রয়েছে, অর্থাৎ এর ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি। দেখো, আমরা কিন্তু সম্পূর্ণরূপে এই জীববৈচিত্র্যের উপর নির্ভর করি। সকালে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমানো, বিশ্রাম করা, সামগ্রিক যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমাদের কম বিস্তর, মানে অল্প বিস্তর বা বেশিরভাগই আমরা কিন্তু বায়োডাইভার্সিটি থেকেই পাই বা জীববৈচিত্র্য থেকেই পাই। তাহলে তারপরে মানে উদ্দেশ্যগুলো কি, মানে ইম্পর্টেন্সগুলো কি? এক হচ্ছে খাদ্যের উৎস, অর্থাৎ বায়োডাইভার্সিটি থেকে আমরা কিন্তু সব রকমেরই খাদ্য প্রায় আমরা পেয়ে থাকি। চাল, ডাল, ভাত যে আমরা খাচ্ছি ধান গাছ থেকে আসছে, অর্থাৎ ধানের একটা ডাইভার্সিটি আছে। মাংস খাচ্ছি প্রাণীদের দেহ থেকে, ডিম পাচ্ছি প্রাণী থেকে। এছাড়া আসবাবপত্র, মানে বিভিন্ন ধরনের ব্যাপার আছে। আমরা খাদ্যের ব্যাপারটা নিয়ে বলি যে আমরা মূলত খাদ্যটা কিন্তু পাচ্ছি বায়োডাইভার্সিটি অর্থাৎ জীববৈচিত্র্য থেকে। এবার চলে আসছে ঔষধ এবং ড্রাগস। আজকাল চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে বিভিন্ন ধরনের ঔষধপত্র কিন্তু আবিষ্কার হচ্ছে, যার মূল বা বেসিক কম্পোনেন্ট যেটা, সেটা কিন্তু উদ্ভিদ দেহ থেকেই আসে বা প্রাণী দেহ থেকেও আসে। তাহলে উদ্ভিদ বা প্রাণী এগুলো কিন্তু বায়োডাইভার্সিটির অংশ। সুতরাং সমস্ত ধরনের ওষুধপত্র যা আমরা পাই তা বেশিরভাগই আমরা আমাদের বায়োডাইভার্সিটি থেকে পাই। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে সিনকোনা গাছের ছাল থেকে আমরা পাচ্ছি কুইনাইন, যা ম্যালেরিয়া রোগের প্রতিরোধক। এছাড়া পাচ্ছি কি, সর্পগন্ধার মূল থেকে পাই রেসারপিন, যা কিনা উচ্চ রক্তচাপ কমায়। এবারে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষায় বায়োডাইভার্সিটির ভূমিকা। এই গোটা পৃথিবীতে বিভিন্ন ভাবে করে ইকোসিস্টেম বা যে বাস্তুতন্ত্র আছে তাতে একটা উৎপাদক আছে, খাদক আছে, তারা প্রত্যেকে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটা সুস্থিত বাস্তুতন্ত্র তৈরি করে রেখেছে। অর্থাৎ প্রত্যেকটা স্তরে বিভিন্ন ধরনের স্পিসিস ডাইভার্সিটি বলো বা জেনেটিক ডাইভার্সিটি বলো বা ইকোসিস্টেম ডাইভার্সিটি বলো, ইকোলজিক্যাল ডাইভার্সিটি বলো, সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের এই বাস্তুতন্ত্রটা তৈরি হয়েছে। সুতরাং বাস্তুতন্ত্রের মধ্যে থেকে যদি কোনো একটা প্রজাতি বা কোনো একটা অংশ যদি আমরা সরিয়ে ফেল দিই, তাহলে সেই বাস্তুতন্ত্র কিন্তু বিঘ্নিত হবে। সুতরাং বলা যেতে পারে যে এই বাস্তুতন্ত্রের সুস্থিত অবস্থাটা বজায় রাখতে বায়োডাইভার্সিটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু নিয়ন্ত্রণ। আমরা খুব ভালোভাবে জানি যে আজকাল বিভিন্নভাবে মানুষের কর্মকাণ্ডের কারণে বৃক্ষচ্ছেদন হচ্ছে, তাতে মানে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, পরিবেশ দূষণের কারণেও পরিবর্তন হচ্ছে। তাতে বারবার বলা হয় যে গাছ লাগান প্রাণ বাঁচান, অর্থাৎ গাছ লাগালে বৃষ্টিপাতের নিয়মিত বৃষ্টিপাত ঘটে বা প্রাকৃতিক উষ্ণতা যেটা আছে সেটার একটা নির্দিষ্ট মাত্রায় বজায় রাখতে সাহায্য করে। সুতরাং এই যে আমাদের জলবায়ু, এই জলবায়ু নিয়ন্ত্রণে কিন্তু বিভিন্ন ধরনের যে উদ্ভিদকুল আছে তার কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। এখান থেকে বলাই যেতে পারে যে জলবায়ু নিয়ন্ত্রণে বায়োডাইভার্সিটির একটা বিশেষ ভূমিকা রয়েছে। অর্থনৈতিক গুরুত্ব। আমাদের প্রতিনিয়ত যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি, বাড়িতে আসবাবপত্র, তা মূলত আসছে কাঠ থেকে, যা গাছ থেকে পাচ্ছি। খাদ্য সামগ্রী, যেগুলো চাল ডাল আছে সেগুলোও আমরা কোনো সময় বিদেশে রপ্তানি করে অর্থ উপার্জন করছি।
বিভিন্ন ধরনের প্রসাধনী দ্রব্য সেগুলোও আমরা উদ্ভিদ থেকে বা প্রাণী থেকে পাচ্ছি, তাও রপ্তানি করে অনেক সময় অর্থ উপার্জন করছি। ঔষধপত্র যেগুলো কিনা উদ্ভিদ প্রাণী উভয় থেকেই পাওয়া যায়, সেগুলোও আমরা কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের সাহায্য করছে। সমস্ত ধরনের মানুষ প্রায় বেশিরভাগই কোনো না কোনোভাবে এই জীববৈচিত্র্যের ওপরে নির্ভর করে তাদের অর্থনৈতিক ব্যাকআপের জন্য। অর্থাৎ খুব সহজে যদি বলি তাহলে অর্থনৈতিকভাবেও জীববৈচিত্র্য কিন্তু আমাদের ভীষণভাবে সহায়তা করে। এই মোটামুটি আরও অনেক কিছু আলোচ্য বিষয় আছে, কিন্তু আজকের মতো এইটুকুই এই বিষয়টি, অর্থাৎ ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি। এরপরে যদি আরও বিস্তারিত তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই একটু পাঠ্যপুস্তককে অনুসরণ করতে হবে। পরের আলোচনায় আসি, জীববৈচিত্র্যের সংরক্ষণ। জীববৈচিত্র্যের সংরক্ষণকে আমরা কিন্তু মূলত দুটি ভাগে ভাগ করতে পারি। এই জীববৈচিত্র্যের যে সংরক্ষণ, এটাকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারবো। একটাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ, আর একটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। ইন সিটু সংরক্ষণ কাকে বলে? যে প্রাণী বা উদ্ভিদ যে পরিবেশে আছে সেই পরিবেশ থেকে অবলুপ্ত হয়তো হয়ে যাচ্ছে, সেই পরিবেশে রেখেই তাকে সংরক্ষণ করার পদ্ধতিকেই বলা হয় ইন সিটু সংরক্ষণ। আর একটু সহজ করে যদি বলি, রয়্যাল বেঙ্গল টাইগার হারিয়ে যাচ্ছে, সে কোথায় থাকে? সুন্দরবনে। সুন্দরবনেই রয়্যাল বেঙ্গল টাইগারকে বিশেষ ব্যবস্থাপনার দ্বারা সংরক্ষণ করাটা কিন্তু ইন সিটু সংরক্ষণের উদাহরণ। পরেরটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। এক্স সিটু অর্থাৎ যে যে পরিবেশে বড় হয় বা যার যেটা স্বাভাবিক পরিবেশ উদ্ভিদ বা প্রাণীর, সেখানে অবলুপ্তি হয়ে যাওয়ার কারণে বা অবলুপ্তি হওয়ার ভয়ের কারণে তাকে ভিন্ন পরিবেশে নিয়ে এসে সংরক্ষণ করার পদ্ধতিকে এক্স সিটু সংরক্ষণ বলে। আমরা একটু পরে এই এক্স সিটু সংরক্ষণ সম্পর্কে বিস্তারিত জানব। তবে সবার আগে শুরু করি ইন সিটু সংরক্ষণ সম্পর্কে। ইন সিটু সংরক্ষণকে আমরা কিন্তু কয়েকটা ভাগে ভাগ করি বা কতগুলো ভাগে ইন সিটু সংরক্ষণ করা হয়ে থাকে। নাম্বার 1, জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন যেসব স্থানে সেই স্থানের উপযোগী উদ্ভিদ এবং প্রাণীদের সংরক্ষণ করা হয় তাকে বলা হয় ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। উদাহরণ হিসেবে বলা যায় করবেট ন্যাশনাল পার্ক, যেটা কিনা উত্তরপ্রদেশে আছে, কানহা যেটা মধ্যপ্রদেশে, জলদাপাড়া পশ্চিমবঙ্গে। এগুলো হচ্ছে জাতীয় উদ্যানের উদাহরণ। এরপরে হচ্ছে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি। রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন বিশেষভাবে যে সমস্ত অঞ্চলে কোনো প্রজাতি অবলুপ্তির পথে চলেছে সেই ধরনের প্রজাতিগুলোকে সংরক্ষণ করা হয় যেখানে, সেটা হচ্ছে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি। যেমন বন্দিপুর কর্ণাটক, পেরিয়ার কেরল, এগুলো হচ্ছে অভয়ারণ্যের উদাহরণ। নাম্বার 3, সংরক্ষিত বন বা প্রোটেক্টেড ফরেস্ট। রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে অরণ্যে সাধারণের প্রবেশ নিষেধ, বিনা কিছু অনুমতি সাপেক্ষে প্রবেশযোগ্য সেই সমস্ত বনগুলো যেখানে কিনা লুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ করা হয় তাকে বলা হচ্ছে সংরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট। উদাহরণ হিসেবে বলা যেতে পারে কাজিরাঙ্গা, যেটা আসামে অবস্থিত, গির গুজরাটে অবস্থিত, চাপামারি যেটা কিনা পশ্চিমবঙ্গে অবস্থিত। এবারে বায়োস্ফিয়ার রিজার্ভ। ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এই ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, এই কর্মসূচির অন্তর্গত যে সমস্ত স্থলজ জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্রটাকেই সংরক্ষণ করা হয় তাকে বলা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। যেমন উদাহরণ হিসাবে সুন্দরবন পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ, মানস আসামে অবস্থিত, শিমলিপাল যেটা কিনা উড়িষ্যায় অবস্থিত। এই তো গেল মোটামুটি ভাবে ইন সিটু সংরক্ষণের প্রকারভেদ। তবে এই বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে আর দু একটি কথা বলতে হয়। দশম শ্রেণীর পাঠ্যসূচি অনুসারে বায়োস্ফিয়ার রিজার্ভকে গঠনগতভাবে করে 3টি অঞ্চলে ভাগ করা হয়। বায়োস্ফিয়ার রিজার্ভটা
তার প্রথমে যে অংশটা আছে সেটা হচ্ছে কোর এরিয়া বা কোর অঞ্চল। এইখানে এই অঞ্চলে এই কোর অঞ্চলে এখানে কিন্তু কারোই প্রবেশযোগ্য নয়, প্রবেশ নিষেধ প্রত্যেকেরই, একমাত্র বনকর্মীরাই এখানে প্রবেশ করতে পারে। এই কোর অঞ্চলকে, এইটি কোর অঞ্চলের বাইরে আরেকটি অঞ্চল আছে যেটাকে বলা হয় বাফার অঞ্চল। বাফার অঞ্চলে কিন্তু অনুমতিক্রমে শিক্ষাগত কারণে বা গবেষণামূলক কারণে এখানে কিন্তু প্রবেশযোগ্য, তবে অনুমতি নিতে হয়। আর তারপরে যে বাইরে, একদম বাইরে অঞ্চলটা আছে সেটাকে বলা হয় ট্রানজিশন অঞ্চল। ট্রানজিশন অঞ্চল, এই অঞ্চলে কিন্তু সেখানকার যারা স্থায়ী বাসিন্দা তারা বসবাস করে, পর্যটন বিনোদনের সমস্ত রকমের যা কিছু করার সবকিছু ট্রানজিশন অঞ্চলের মধ্যেই হয়। কোনোভাবেই বাফার বা কোর অঞ্চলে কিন্তু সকলের প্রবেশ সকলে প্রবেশ করতে পারে না। কোর অঞ্চলে যারা বন্য প্রাণী তারা একেবারেই নিরাপদে থাকে, এখানে কেউই প্রবেশ করতে পারে না, শুধুমাত্র বনকর্মীরা প্রবেশ করতে পারে। এ তো হলো মোটামুটি ভাবে বায়োস্ফিয়ার রিজার্ভ এর একটা গঠন সম্পর্কে আলোচনা। এবারে এক্স-সিটু সংরক্ষণ। এক্স-সিটু সংরক্ষণ সম্পর্কে বলতে হলে আমি প্রথমেই সংজ্ঞা বলেছি যে যে পরিবেশে বড় হয় উদ্ভিদ বা প্রাণী তাকে সেই পরিবেশ থেকে সরিয়ে অন্য পরিবেশে বড় করার যে তাকে সংরক্ষণ করার পদ্ধতিটাকে বলা হচ্ছে এক্স-সিটু সংরক্ষণ। এই এক্স-সিটু সংরক্ষণ কিভাবে করা হতে পারে? এক হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন কি? যেখানে কিনা উদ্ভিদ প্রজাতিগুলো বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের লুপ্তপ্রায় বা এন্ডেঞ্জার্ড যে সমস্ত স্পিসিস রয়েছে তাদেরকে সংরক্ষণ করা হয় কিন্তু এই এক্স-সিটু বোটানিক্যাল গার্ডেনে, বি গার্ডেন আমরা বলে থাকি। যেমন আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন, এটা হাওড়া শিবপুরে রয়েছে। এরপরে হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানা অর্থাৎ এখানে মূলত প্রাণী যারা আছে, যে সমস্ত প্রাণী প্রজাতি আছে লুপ্তপ্রায়, তাদেরকে সংরক্ষণ করা হয়। আমাদের কলকাতায় আছে আলিপুর চিড়িয়াখানা, সেখানে কিন্তু লুপ্তপ্রায় প্রাণী প্রজাতিকে সংরক্ষণ করা হয়। বি গার্ডেন, আর একটা আমরা যেটা বলি জু, অর্থাৎ জুওলজিক্যাল গার্ডেন বা চিড়িয়াখানা, আমরা জু বলি যেটাকে। আরেকটি বিষয় এই প্রসঙ্গে আলোচ্য, সেটি হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। -190 ডিগ্রি প্রায় তাপমাত্রায় লিকুইড নাইট্রোজেনে পরাগরেণু বা কোষ অথবা কলা বা যে কোনো ধরনের জার্ম প্লাজম সংরক্ষণ করার পদ্ধতিকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন। এই যে আমি এক্স-সিটু সম্পর্কে যে আলোচনা করলাম, এর কিন্তু কিছু সুবিধা এবং অসুবিধা আছে। তো প্রথমে সুবিধা জেনে নেওয়ার চেষ্টা করি। এক্স-সিটু সংরক্ষণের সুবিধা: কোনো একটা ব্যক্তির বা কারো তত্ত্বাবধানে থাকে বলে প্রাণী বা উদ্ভিদ কুলকে সহজেই কিন্তু পর্যবেক্ষণ করা যায়, এটা একটা সুবিধা। আর আরেকটি বিষয় হলো কি, যে এরা বন্দি দশায় থাকে বলে এদেরকে লুপ্তপ্রায় প্রাণীদের তাদের মধ্যে প্রজনন ঘটিয়ে বা তাদের চিকিৎসা বা তত্ত্বাবধান করে তাদের প্রজাতির সংখ্যা বাড়ানোর একটা প্রচেষ্টা করা হয়। এই বন্দি দশার কথা প্রসঙ্গে একটি কথা বলতে ইচ্ছে করছে, যে এই এক্স-সিটু সংরক্ষণ কিন্তু আসলে একটা বন্দি দশা, কিন্তু তাদের ভালোর জন্য। যেমন আমরা লকডাউনের কারণে বাড়িতে বসে আছি, এটা একটা বন্দি দশা। কেন বসে আছি না, আমাদের ভালোর জন্য সরকার কিন্তু এই লকডাউনটা করেছে। ঠিক সেই রকম এক্স-সিটু সংরক্ষণের যে জু বা বোটানিক্যাল গার্ডেন আছে, এটাও কিন্তু উদ্ভিদ বা প্রাণীর জন্য একটা কিন্তু বন্দি দশা, কিন্তু তাদের অস্তিত্ব রক্ষার জন্য, তাদের মঙ্গলের জন্য। এবার অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যে এক্স-সিটু সংরক্ষণে যে পরিবেশটা তৈরি করা হয় সেটা কিন্তু সবসময় সেই প্রজাতির উদ্ভিদ বা প্রাণীর জন্য অনুকূল নাও হতে পারে। আরেকটা অসুবিধা হচ্ছে কি, যে এরা যেহেতু ভিন্ন ভৌগোলিক অঞ্চলের প্রাণী, তাই
যেখানে সংরক্ষণ করা হয় সেখানে কিন্তু তাদের অভিযোজন ক্ষমতা ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়। এবারে এই ছিল মোটামুটি ভাবে জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে আলোচনা করলাম। এবার হচ্ছে জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ। জীববৈচিত্র্য কেন অবলুপ্ত হয়ে যাচ্ছে, এর কারণগুলো আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি প্রায় জানি, তবুও একবার একটুখানি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। প্রথম কারণ হচ্ছে বাসস্থান ধ্বংস করা। ক্রমাগত জনসংখ্যা বাড়ছে, তার জন্য গৃহ নির্মাণ, কৃষিক্ষেত্র নির্মাণ, মানে চাষের যোগ্য জমি বের করা বা তৈরি করা, এর কারণে কিন্তু আমরা ক্রমাগত বনভূমি ধ্বংস করছি। বন মানেই কিন্তু বন্য প্রাণীদের বাড়িঘর, সুতরাং তাদের বাড়িঘর নষ্ট করছি আমরা, ফলে তারা কিন্তু ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে। অর্থাৎ বাসস্থান ধ্বংস করার কারণে বন্য প্রাণী বা উদ্ভিদেরাও কিন্তু ধীরে ধীরে লুপ্ত হচ্ছে। চোরা শিকার। কিছু কিছু বন্য প্রাণী আছে যাদের অঙ্গ প্রত্যঙ্গ বহু মূল্যবান, তো সেই অর্থকরী অংশের জন্য কিছু লোভী মানুষ আছে যারা অকারণে সে সমস্ত প্রাণীদের, অকারণে নয়, কিছু পয়সার কারণে তারা কিন্তু সে সমস্ত প্রাণীদের বধ করছে। অথবা কিছু মানুষের শখ আছে শিকার করার, সেই শখ পূরণ করার জন্য গিয়ে শিকার করছে। এতে লুপ্তপ্রায় প্রজাতির প্রাণী বা যে সমস্ত প্রাণীগুলো খুব কম সংখ্যায় আছে তারা কিন্তু এখন অবলুপ্তির পথে। এই কারণে বায়োডাইভার্সিটিও কিন্তু ধীরে ধীরে অবলুপ্তির পথে। দূষণ, ক্রমাগত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, প্রতিনিয়ত যে আমাদের দৈনন্দিন জীবাশ্ম জ্বালানির ব্যবহার বেড়ে যাওয়া এবং আরো বিভিন্ন কারণে, দূষণের কারণ আমাদের কম বেশি সকলেরই জানা আছে। তো বিভিন্ন কারণে পরিবেশ যে দূষিত হচ্ছে তার কারণে কিন্তু যারা খুব সেনসিটিভ স্পিসিস আছে তারা কিন্তু অবলুপ্ত হয়ে যাচ্ছে। এই দূষণের কারণে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী এই জীববৈচিত্র্য থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়, বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় অনেক সময় জীববৈচিত্র্য এর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বা জীববৈচিত্র্য হ্রাসের কারণ হয়ে দাঁড়ায়। যেমন দাবানল যদিও দু ধরনের হতে পারে, একটা মনুষ্য সৃষ্ট আর একটা প্রাকৃতিক। তো মনুষ্য সৃষ্ট যেটা, সেটা তো সবসময় জীববৈচিত্র্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু প্রাকৃতিক দাবানল, ভূস্খলন, ভূমিকম্প, খরা বা বন্যা প্রভৃতি বিভিন্ন ভাবে করে এই যে জীববৈচিত্র্য গোটা পৃথিবীব্যাপী বিরাজমান তার কিন্তু ক্ষতি করছে। সুতরাং প্রাকৃতিক যে কারণ সেটাও কিন্তু জীববৈচিত্র্য হ্রাসের অনেক সময় কারণ হয়ে দাঁড়ায়। বিদেশি প্রজাতির অনুপ্রবেশ, আমাদের নিজেদের সুবিধার কারণে বা চাষবাসের উন্নতির কারণে আমরা বিভিন্ন সময় বিদেশ থেকে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ বা প্রাণীও কিন্তু আমাদের দেশে নিয়ে আসি। সেই সমস্ত উদ্ভিদ বা প্রাণী আমাদের পরিবেশে এত তাড়াতাড়ি বিস্তার, কিছু কিছু প্রজাতি এত তাড়াতাড়ি বিস্তার লাভ করে যে দেশীয় প্রজাতি অনেক সময় অবলুপ্ত হয়ে যাচ্ছে তাদের বিশাল বিস্তারের কারণে। উদাহরণ হিসাবে আমি বলি, যদিও আমি শুধু বিদেশাগত স্পিসিস গুলোর একটা উদাহরণ বলি, যে আমরা বিভিন্ন ধরনের মাছ খাই, তার মধ্যে দেখবে রুই, কাতলা, এগুলো আমাদের দেশি প্রজাতি। বিদেশ থেকে যে সমস্ত মাছগুলো আনা হয়েছে, সিলভার কার্প বা আমেরিকান রুই, তেলাপিয়া, এগুলো সব বিদেশ থেকে এসছে। এই সমস্ত মাছগুলো কিন্তু আমাদের দেশীয় এখন বেশি পরিমাণে চাষ হচ্ছে, তার ফলে অনেক ধরনের দেশীয় প্রজাতির চাষবাস কিন্তু কমে গেছে বা ধীরে ধীরে সে সমস্ত দেশীয় প্রজাতি অবলুপ্তির পথে চলেছে। সুতরাং বিদেশাগত প্রজাতিও কিন্তু এই জীববৈচিত্র্য অবলুপ্তির একটা অন্যতম প্রধান কারণ। এছাড়া আরো অনেক পয়েন্টস রয়েছে আলোচনা করার মতো, তো একটুখানি নিজেদের টেক্সট বইটাকে ফলো করতে হবে। আমি মূলত ক্লাস 10-এর যে সিলেবাস সেটাকে অনুসরণ করেই একটা নোট বানিয়েছি। তোমরা যদি মনে করো যে এটা প্রয়োজন আছে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে এটা অবশ্যই তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখন যে আলোচনা করছি এই ভিডিওটাকে তোমরা বারবার দেখবে, ধীরে ধীরে শুনবে, শুনে পারলে নোট ডাউন করে নেবে, যাতে ভবিষ্যতে তোমাদের পরীক্ষায় বসে তথ্যগুলো ভালোভাবে তুলে ধরতে পারো। এবারে পরের বিষয়, জীববৈচিত্র্যের হটস্পট। জীববৈচিত্র্য হটস্পট কাকে বলে? যে পৃথিবীর সেই সমস্ত অঞ্চল যেখানে কিনা প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য থাকে।
অর্থাৎ একটা পার্টিকুলার জায়গা ভাবো, একটা বনভূমি ভাবো, সেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে যা কিনা ওই অঞ্চলে পাওয়া যায়, গোটা পৃথিবীর বিশেষ কোনো জায়গায় পাওয়া যায় না। বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করছে যেটা কিনা ওই পার্টিকুলার অঞ্চলেই পাওয়া যাচ্ছে, পৃথিবীর অন্য কোথাও বিশেষভাবে পাওয়া যায় না। সেই জায়গাকে কিন্তু বলা হয় যে জীববৈচিত্র্যের হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, মেয়ার্স 1988 সালে হটস্পট শব্দটি প্রথম প্রবর্তন করেন। তো কয়েকটি উদাহরণ দেখে নিই জীববৈচিত্র্য হটস্পটের। পূর্ব হিমালয়া, আমাদের ভারতবর্ষের পূর্ব হিমালয়া, ইন্দো বার্মা, পশ্চিম ঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা এবং সুন্দারল্যান্ড, এই হচ্ছে জীববৈচিত্র্য হটস্পট। তো হটস্পট হওয়ার জন্য কোনো একটা পার্টিকুলার এরিয়াকে হটস্পট বানানোর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলেই তাকে আমরা হটস্পট বলবো। প্রথমত, যে ওই অঞ্চলে যে সমস্ত প্রজাতি আছে তা ওখানেই সীমাবদ্ধ, পৃথিবীর বিশেষ কোথাও আর পাওয়া যাবে না। নাম্বার 2, বিপন্ন প্রজাতির সংখ্যা এখানে কিন্তু অধিক থাকতে হবে। নাম্বার 3, ন্যূনতম 1,500 সংবহন কলাযুক্ত সীমাবদ্ধ উদ্ভিদ প্রজাতি এখানে থাকতে হবে। তাহলে এই 3টি ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তবেই তাকে আমরা হটস্পট বলবো। এবারে এই এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম তার মধ্যে আরো কয়েকটি বিষয় আছে যেগুলো আলোচনা করা দরকার। ক্লাস 10-এর অল্প বিস্তর প্রয়োজন আছে, তবে 11 এবং 12-এর এগুলো কিন্তু আরো অনেক বেশি ভাবে করে প্রয়োজন হয়। সেগুলো কি? এন্ডেমিক প্রজাতি বা লোকাল যে প্রজাতি যাকে বলা হয়, যখন কোনো একটা প্রজাতিকে একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলেই পাওয়া যায় বা সেই অঞ্চলের সে বাসিন্দা, তখন তাকে বলা হয় এন্ডেমিক প্রজাতি। বিপন্ন প্রজাতি, যে সমস্ত প্রজাতি আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত উদ্ভিদ বা প্রাণী, যা বর্তমানে বিভিন্ন কারণে অবলুপ্তির পথে, তাদেরকে বলা হয় বিপন্ন প্রজাতি। বিপদগ্রস্ত প্রজাতি, যে সকল প্রজাতি ভবিষ্যতে বিলুপ্ত হতে পারে বা খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যেতে পারে, তাদেরকে বলা হয় বিপদগ্রস্ত প্রজাতি। এবারে আরেকটি বিষয়, সেটি হচ্ছে রেড ডেটা বুক। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সের সম্পাদিত যে বইয়ে বিলুপ্ত প্রায় বা লুপ্তপ্রায় প্রজাতির, এন্ডেঞ্জার্ড থ্রেটেন্ড প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর নাম নথিভুক্ত থাকে, তাকে বলা হয় রেড ডেটা বুক। এই রেড ডেটা বুক কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে। 11-12 ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে রেড ডেটা বুক কি। এবারে পরবর্তী আলোচ্য বিষয়, শুধুমাত্র ক্লাস 10-এর জন্য এটা, সুন্দরবনের পরিবেশগত সমস্যা। যদিও এটা 11 এবং 12-এও আলোচনার বিষয়, তবে ক্লাস 10-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। চলো তাহলে জেনে নিই প্রথমে সুন্দরবনটা কি। সুন্দরবন হচ্ছে উপকূলবর্তী অঞ্চলের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল একটা। এখানে সুন্দরী গাছের আধিক্য থাকার কারণে এর নাম হয়েছে সুন্দরবন। প্রায় 9,600 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সুন্দরবন, যার মধ্যে একটা বড় অংশ আছে নদীনালা এবং একটা অংশ রয়েছে বনভূমি। এই হচ্ছে সুন্দরবন। এখানে যে সমস্ত প্রধান প্রধান উদ্ভিদগুলি পাওয়া যায় সেগুলি হলো সুন্দরী। এই সুন্দরী গাছের নামের কারণেই এই সুন্দরবন নামকরণ করা হয়েছে। সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা প্রভৃতি। এখানকার প্রধান প্রধান প্রাণীগুলি হলো রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা খুব বিখ্যাত, রয়্যাল বেঙ্গল টাইগার, কেটকচ্ছপ, গিরগিটি, অজগর প্রভৃতি। এবারে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। তো সুন্দরবন এখন বর্তমানে কি কি সমস্যার মুখে সম্মুখীন হচ্ছে? নগরায়নের ফলে লবণাম্ব উদ্ভিদ প্রতিনিয়ত কেটে ফেলা হচ্ছে। তার ফলে সুন্দরবনের আয়তন ধীরে ধীরে ছোট হচ্ছে এবং যারা বন্য প্রাণী তারা কিন্তু গৃহহীন হয়ে পড়ছে এবং অবলুপ্তির পথে তারা চলেছে। নাম্বার 2, কৃষিকাজ। অত্যধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষিকাজের উপর একটা চাপ পড়েছে। তখন বনভূমি কেটে কিন্তু কৃষিক্ষেত্র বা চাষযোগ্য জমি বের করা হচ্ছে, তাতেও কিন্তু সুন্দরবন সংকীর্ণ হচ্ছে। মিষ্টি জলের সংকট।
যেহেতু এটা উপকূলবর্তী অঞ্চল, নোনা জলের জায়গা, তাই এখানে সুপেয় মিষ্টি জল এর অভাব থাকায় এর বায়োডাইভার্সিটি, সুন্দরবনের বায়োডাইভার্সিটি কিন্তু অনেকাংশেই বিঘ্নিত হচ্ছে। দূষণের কারণে কিন্তু এখানকার যারা সেনসিটিভ প্রজাতি রয়েছে তারা কিন্তু অবলুপ্তির পথে। সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি। দূষণের কারণে আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পোলার আইস ক্যাপস বা মেরু বরফ গলে যাচ্ছে, যাতে কিনা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সুন্দরবন কিন্তু ধীরে ধীরে সমুদ্র গর্ভে চলে যাচ্ছে এবং এর আয়তনও ক্রমশ সংকুচিত হচ্ছে। এর ফলে সুন্দরবন ভবিষ্যতের জন্য, সুন্দরবনে যারা বসবাস করে যে সমস্ত ওয়াইল্ড লাইফ, তাদের কাছে একটা বড় থ্রেট। এছাড়া আরো অনেক পয়েন্টস রয়েছে। তো এই হলো সামগ্রিকভাবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। তাহলে আজকে যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ। মূলত ক্লাস 10 এর সিলেবাসকে ফলো করে করা হয়েছে, কিন্তু যারা ক্লাস 8, 10, 11 এবং 12 এ যারা পঠন পাঠনের সঙ্গে যুক্ত আছো তাদের প্রত্যেকের এই বিষয় কিন্তু সমানভাবে করে কার্যকরী। আশা করি আজকের এই আলোচনা তোমাদের খুব ভালো লাগলো। ভালো থাকবে। থ্যাংক ইউ।